করোনায় আরও ৩৬ মৃত্যু, ১.৫ মাস পর শনাক্ত ফের ২,৫০০। নির্দিষ্ট কেন্দ্রে মিলবে ফাইজারের টিকা। সীমান্তের জেলাগুলোতে ৬৮% পর্যন্ত সংক্রমণ, কিছু জায়গায় শিথিল লকডাউন। অনেক সময় গবেষণা ছাড়াই প্রতিবেদন তৈরি করে টিআইবি, বললেন তথ্যমন্ত্রী। সঠিক পন্থায় উপাত্ত সংগ্রহের আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। রাত ৯টার ২১ সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারজানা আখি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। সীমান্ত এলাকায় লকডাউন ও কঠোর বিধিনিষেধের কারণে সংক্রমণ স্থিতিশীল অবস্থায় আছে বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নিয়মিত বুলেটিনে অধিদপ্তর জানিয়েছে, সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জে ২৯% বেশি সংক্রমণ হার। স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ বাড়বে বলে সতর্ক করা হয়েছে বুলেটিন থেকে। এদিকে ২৪ ঘন্টায় কোভিড-19 শনাক্ত রোগীর সংখ্যা ২,৫০০ ছাড়িয়ে গেছে। একদিনে মৃত্যু ৩৬। দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে ১২.৩৩%। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। সীমান্ত এলাকার বেশ কিছু স্থানে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। নিয়ন্ত্রণে আরোপ করা হয়েছে লকডাউন ও কঠোর বিধিনিষেধ। চাঁপাইনবাবগঞ্জের সংক্রমণ হার ২৯%-এর বেশি, জয়পুরহাটে 25% ও রাজশাহীতে 23%-এরও বেশি। কোভিড পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। চলতি মাসে ৪ জুনের পর থেকেই সংক্রমণ রেখা ঊর্ধ্বমুখী, তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। জয়পুরহাটে শতকরা হিসেবে শনাক্তের হার 25%-এর বেশি। আমরা যদি চাঁপাইনবাবগঞ্জের দিকে তাকাই, সেখানে 29%-এর বেশি, রাজশাহীতে 23%-এরও বেশি। তার মানে হলো যে এই জায়গাতে সংক্রমণের যে ঊর্ধ্বগতি আছে, এই মুহূর্তে লকডাউন বা বিধিনিষেধ আরোপের ফলে একটি স্থিতি অবস্থার কাছাকাছি আছে। এটি যদি অব্যাহত রাখা যায়, তাহলে এই ঊর্ধ্বগতি থেকে আমরা কিন্তু রেহাই পেতে পারি। ঢাকা মহানগরীর নির্দিষ্ট টিকা কেন্দ্র থেকে ফাইজারের টিকা দেয়া হবে বলে জানানো হয় বুলেটিনে। ফাইজারের টিকা কেবলমাত্র ঢাকা মহানগরী আপাতত নির্দিষ্ট কিছু হাসপাতালে প্রদান করা হবে। যারা ওই হাসপাতালগুলোতে নিবন্ধন করেছিলেন, যারা কোনো কারণে আগে ভ্যাকসিন গ্রহণ করতে পারেননি, তারা তো নিশ্চয়ই সেই বিবেচনায় আসবেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরে দেয়া তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় মারা গেছে ৩৬ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২,৯৪৯। আগের দিনের চেয়ে শনাক্তের সংখ্যা বেড়েছে। এদিন শনাক্ত হয়েছে ২,৫৩৭ জন, সুস্থ হয়েছে আরও ২,২৬৭ জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে ১২.৩৩%। মৃত্যু হার ১.৫৮ ও সুস্থতার হার ৯২.৬৩%। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে ১০ জন ও রাজশাহী বিভাগে ৯ জন। স্মৃতিমণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। সীমান্তবর্তী অঞ্চলে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। নতুন হটস্পট রাজশাহীতে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় শনাক্তের হার ৬০%। কুষ্টিয়ায় সংক্রমণ তীব্র রূপ নিচ্ছে। নাটোর পৌরসভায় ও সিংড়ায় শুরু হয়েছে ৭ দিনের বিশেষ লকডাউন। নওগাঁ পৌর এলাকায় ও নিয়ামতপুর উপজেলায় লকডাউন আরও ৭ দিন বাড়ানো হয়েছে। পুরো জেলায় জারি করা হয়েছে বিধিনিষেধ। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। করোনা ভাইরাসের নতুন হটস্পট রাজশাহীতে কিছুটা কমেছে সংক্রমণের হার। আগের দিনের চেয়ে ৪.৪৫% কমে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪০.৬২%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে রাজশাহীতে অব্যাহত রয়েছে কঠোর বিধিনিষেধ। সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নাটোর পৌরসভা ও সিংড়ায় শুরু হয়েছে ৭ দিনের বিশেষ লকডাউন। মাঠে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৭ দিনের বিশেষ লকডাউনের শেষ দিন ঢিলেঢালাভাবে চলছে। করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় যশোরের অভয়নগর ও নোয়াপাড়া পৌরসভায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষের চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। যশোরে আজ করোনা শনাক্তের হার ৪৯%। কুষ্টিয়ায় একদিনে চলতি বছরের সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৩.৫০%। জেলায় বিধিনিষেধ জারি হলেও খুব একটা কার্যকর হচ্ছে না।
চাঁপাইনবাবগঞ্জে শর্ত সাপেক্ষে বিশেষ লকডাউন শিথিল করা হয়েছে। মঙ্গলবার থেকে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা। তবে করোনা আতঙ্কে শহরে জনসমাগম ও ক্রেতা উপস্থিতি কম। সাতক্ষীরায় কঠোর লকডাউনের মধ্যেও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শনাক্তের হার 60%। মোংলায় নতুন করে আরও 23 জন করোনা শনাক্ত হয়েছে। আজ শনাক্তের হার প্রায় 68%। এদিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ফেরত যাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। মাসমা লিসা, 21 টেলিভিশন। টিআইবি অনেক সময় গবেষণা ছাড়াই বিভিন্ন প্রতিবেদন তৈরি করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ের তথ্যমন্ত্রী বলেন, করোনা টিকা নিয়ে টিআইবি যে প্রতিবেদন দিয়েছে তার সত্যতা কম। বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, একটি মাত্র উৎস নয়, অনেক উৎস থেকে সংগ্রহের কারণে এখন টিকা পাচ্ছে বাংলাদেশ। সাংবাদিকদের তথ্য সংগ্রহ নিয়ে এক প্রশ্নের জবাবে সঠিক পন্থায় তথ্য সংগ্রহের আহ্বান জানান হাসান মাহমুদ। বাংলাদেশ আরও অন্যান্য দেশের সাথেও প্রথম থেকে যোগাযোগ রেখেছে। সেই যোগাযোগ রাখার কারণেই এখন চীন থেকে টিকা আসছে। সেই যোগাযোগ রাখার কারণে অন্যান্য সূত্র থেকেও টিকা আসছে। হঠাৎ করে যোগাযোগ করলে এত তাড়াতাড়ি টিকা আসতো না। বাংলাদেশ কখনো একটি সূত্রের উপর নির্ভর করে না। সময় হলো প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। টিকা নেয়ার পাশাপাশি মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার তাগিদ, প্রয়োজনে আইন প্রয়োগের পরামর্শ। দেখছেন রাত 9টার 21 সংবাদ। করোনা মোকাবেলায় টিকা দানের পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিআইডিএস এর অনলাইন আলোচনায় বক্তারা বলেন, প্রান্তিক মানুষের মাঝে এখনও করোনা নিয়ে ভুল ধারণা আছে। সে কারণেই অনেকেই মাস্ক পরেন না। এ অবস্থায় সচেতনতা সৃষ্টির পাশাপাশি বিনামূল্যে মাস্ক সরবরাহ এবং দরকার হলে আইন প্রয়োগের পরামর্শ দিয়েছেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। মাস্ক পরা নিয়ে এখনও অনেকেই সচেতন নয়। এখনও অনেকের মাঝেই ভুল ধারণা। কেউ কেউ মনে করেন করোনা ধনীদের রোগ। গ্রামের মানুষের কেউ কেউ মনে করেন তাদের করোনা হবে না। করোনা মোকাবেলায় মাস্কের ব্যবহার এবং অর্থায়ন নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস এর অনলাইন আলোচনায় এসব তথ্যই উঠে আসে। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, করোনা মোকাবেলায় টিকা নিশ্চিত করার পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাস্কের অর্থায়নে ব্যাংকগুলোকে এগিয়ে আসার তাগিদ দেন তারা। 1% অফ দেয়ার গ্রস প্রফিট তারা এডিশনাল সিএসআর হিসেবে ব্যাংকগুলোকে দিতে হবে। এই টাকাটা এনজিওর মাধ্যমেও দিতে পারবে, ডেপুটি কমিশনারের মাধ্যমেও দিতে পারবে। We have a three-pronged approach. One is the mask, the second is social distancing, and the third is vaccination. স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার পরামর্শ আসে আলোচনা থেকে। I think the big problem with government is the slow response they tend to have for valuable policy advice. সবার জন্য মাস্ক নিশ্চিত করতে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে বলে জানান সরকারের দায়িত্বশীলরা। হেলথ এবং এগ্রিকালচার যত টাকা চেয়েছে আমরা দিয়েছি। এখন মাস্কের জন্য যদি টাকা চাই 25 কোটি টাকা, আমি আপনাদের বলি এটা কোনো টাকাই না। গ্রাম পুলিশ এবং চৌকিদার এদের যে নির্ধারিত দায়িত্ব, সেই দায়িত্বটাই তারা সঠিকভাবে পালন করতে পারে না। তাদের পক্ষ থেকে যদি এইখানে ইন্টারভেনশনটাকে ইফেক্টিভ করার চেষ্টা করা হয়, তাহলে আমরা একটা অকার্যকর প্রতিষ্ঠান বা অকার্যকর লোকজনকে দিয়ে নতুন কাজের ভিতর নিয়ে যাচ্ছি। ব্যবহৃত মাস্ক যেখানে সেখানে না ফেলতেও মানুষকে সচেতন করার তাগিদও দেন বক্তারা। এই মাস্ক যত ফেলা হচ্ছে, এটা ডিসপোজাল হচ্ছে না সহজে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আগামী 1 জুলাই থেকে 2 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে করদাতা শনাক্তকরণ নম্বর বা টিআইএন লাগবে না। এখন 1 লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে লাগছে। অর্থনীতিবিদরা বলছেন, নতুন নিয়মে সঞ্চয়পত্রের বিক্রি বাড়বে। নিম্ন আয়ের মানুষও কিছুটা স্বস্তি পাবে। তবে বড় অঙ্কের সুদের চাপে পড়তে পারে সরকার। মেহেদী হাসানের রিপোর্ট। নিশ্চিত এবং সর্বোচ্চ মুনাফা, তাই মধ্যবিত্তের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ গন্তব্য সঞ্চয়পত্র।
তবে সাধারণ মানুষের জন্য এটি লাভজনক বিনিয়োগ হলেও সরকারের জন্য তা উচ্চ সুদের ঋণ। তাই সঞ্চয়পত্র বিক্রিতে লাগাম টানতে নানা উদ্যোগ নেয় সরকার, কিন্তু বিক্রির চাপ কমেনি। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে 20,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল সরকারের, যদিও অর্থবছরের প্রথম 10 মাসেই বিক্রি হয়েছে 34,728 কোটি টাকা। এখন করোনাকাল, নিম্ন আয়ের মানুষের আয় কমে গেছে। এমন প্রেক্ষাপটে প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্র বিক্রির নীতিমালায় কিছুটা ছাড় দিয়েছে সরকার। 2021-22 অর্থবছরে 2 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে টিআইএন লাগবে না। প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা বাড়িয়ে 32,000 কোটি টাকা করা হয়েছে, কিন্তু 2021-22 অর্থবছর শেষে এ লক্ষ্যমাত্রাও ছাড়াবে বলে মত অর্থনীতিবিদদের। যেহেতু বাংলাদেশে এখন ব্যাংকিং খাতে সুদের হার এখন সর্বনিম্ন পর্যায়ে আছে, সেহেতু সবাই কিন্তু সঞ্চয়পত্রের দিকে ঝুঁকবে। এই বছর হয়তো 55,000 বা 50,000-এর উপর কোটি টাকার উপর বিক্রি হবে সঞ্চয়পত্র, যেটা বছরটা শেষ হয়ে যাচ্ছে। আগামী বছরে সেই পরিমাণটা আরও বেড়ে যাবে বলে আমরা সংখ্যা করছি। 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র শুধুমাত্র সঞ্চয় অধিদপ্তর থেকেই কিনতে হবে। এক ব্যক্তি সর্বোচ্চ 50 লাখ এবং যৌথভাবে 1 কোটি টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন। তবে গ্রাহক পেনশনভোগী হলে এককভাবে 1 কোটি এবং যৌথভাবে 1.5 কোটি টাকা পর্যন্ত কেনার সুযোগ রয়েছে। সরকার যদি ব্যাংকিং খাত থেকে ধার করত বর্তমান প্রেক্ষাপটে হয়তো 4%, 4.5% তারা টাকা নিতে পারত, কিন্তু সরকার 3 গুণ বেশি দাম দিয়ে এইখান সঞ্চয়পত্র থেকে নিচ্ছে। ফলে সুদের যে পরিমাণটা বাজেটে সেটা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, 70,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং আগামীতে আরও উল্লঙ্ঘন ঘটবে। আমরা যেটা আশা করছি যে সরকার যেন এটাকে একটা সমন্বয় করে। পুরো ব্যবস্থাটাকে একটা সঠিক গঠনমূলক একটা স্ট্রাকচারের মধ্যে আনার জন্য সরকার যেটি করতে পারে সেটি হচ্ছে কয়েকটি ভাগে এবং কয়েকটি স্তরে যদি সঞ্চয়পত্রগুলোকে ভাগ করা হয় এবং ভিন্ন ভিন্ন স্তরের জন্য ভিন্ন ভিন্ন ভাগের জন্য ভিন্ন ভিন্ন সুদ এবং ভিন্ন ভিন্ন নিয়ম কাঠামো যদি প্রচলিত করা যেতে পারে। 2021-22 অর্থবছরে বাজেটের 11.4% ব্যয় হবে সুদ পরিশোধে, যার একটা বড় অংশই যাবে সঞ্চয়পত্রে। স্বপ্ন সোনার বাংলাদেশ। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। হলুদ কার্ডের চক্করে টিম বাংলাদেশ, ওমানের বিপক্ষে খেলতে পারছেন না জামাল ভুঁইয়া সহ 3 খেলোয়াড়। রাত 9টার 21 সংবাদে আবারও আমন্ত্রণ। বাটারফ্লাই গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম.এ. মান্নান বুধবার ভোর 4:45টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের প্রথম জানাজা হয় রাজধানীর গুলশানের আজাদ মসজিদে এবং দ্বিতীয় জানাজা হয় বাদগ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর স্কুল মাঠে। এম.এ. মান্নান শুধুমাত্র ব্যবসায়ী হিসেবেই সুপরিচিত ছিলেন না, তিনি ছিলেন অনুসরণীয় ব্যক্তিত্ব ও সমাজসেবক। বাংলাদেশে ইলেকট্রনিক শিল্প বিপ্লবের কৃতিত্বের অন্যতম দাবিদার এম.এ. মান্নান। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আন্তর্জাতিক খবর। দুই ডোজ ভ্যাকসিন নেয়ার পরও মহামারী করোনার ডেল্টা বা ভারতীয় ধরনটিতে আক্রান্ত হচ্ছে বলে সতর্ক করেছেন ভারতীয় গবেষকরা। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স AIIMS ও রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা NCDCর গবেষণায় বলা হয়েছে, কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের 1 ডোজ নেয়ার পর 76% মানুষ ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে, আর 2 ভ্যাকসিনের 2 ডোজ নেয়ার পর আক্রান্তের সংখ্যা 60%। তবে যুক্তরাজ্য বা আলফা ধরনটির বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন। এদিকে ভারতে দৈনিক আক্রান্ত কিছুটা বাড়লেও সংক্রমণের হার কম রয়েছে। 24 ঘন্টায় নতুন আক্রান্ত 92,596 ও মারা গেছে 2,219 জন। জানাবো খেলার খবর। বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে ওমানের বিপক্ষের ম্যাচে জামাল ভুঁইয়াকে পাচ্ছে না টিম বাংলাদেশ।
কাতারে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের আরও একটি ম্যাচ বাকি। 15 জুন ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে এ ম্যাচে বাংলাদেশকে খেলতে হবে অধিনায়ক জামাল ভুঁইয়াকে ছাড়াই। ভারতের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় তিনি ওমানের বিপক্ষে নিষিদ্ধ থাকবেন। আফগানিস্তানের বিপক্ষেও ম্যাচে তিনি হলুদ কার্ড দেখেছিলেন। ওমানের বিপক্ষে খেলতে পারবেন না লেফট ব্যাক রহমত মিয়া, উইঙ্গার আহমেদও। তারাও পড়েছেন হলুদ কার্ডের ঝামেলায়। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। করোনায় আরও 36 মৃত্যু, 1.5 মাস পর শনাক্ত ফের 2500। নির্দিষ্ট কেন্দ্রে মিলবে ফাইজারের টিকা। সীমান্তের জেলাগুলোতে 68% পর্যন্ত সংক্রমণ, কিছু জায়গায় শিথিল লকডাউন। এবং অনেক সময় গবেষণা ছাড়াই প্রতিবেদন তৈরি করে টিআইবি, বললেন তথ্যমন্ত্রী। সঠিক পন্থায় উপাত্ত সংগ্রহের আহ্বান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।